নির্বাচন হবে ৩ তারিখ যদি বলতেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করব। গণভোটের কারণে ফলাফল দিতে কি আরো দেরি হবে? পোস্টাল ব্যালটের যে আগ্রহ উদ্দীপনা দেখছি, ভালো টার্ন আউট হবে। আওয়ামী লীগ ভোট বানচাল করবে, সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় পার্টি ভোটে অংশ নিতে পারবে? নির্বাচনে অংশ নিতে তো কোনো বাধা নেই। আসলে কি সক্ষমতা আছে আপনাদের? আপনাদের অন্তত সন্দেহ থাকা উচিত না। স্টার নিউজে সবাইকে স্বাগত। আজ মুখোমুখি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। অন্যদিকে প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দিবেন। নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু, প্রস্তুতি কেমন, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটি হাস্যকর প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। নির্বাচন হবে? গণভোটের যে অধ্যাদেশ সেটি অনুমোদিত হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন এটি অনেকের মধ্যে গতকাল পর্যন্ত বেশে বেড়াচ্ছিল। তো আইনটি পাশ হওয়ার পর থেকে ভোট হবে, এতে আর মানুষের মধ্যে কোনো সংশয় শঙ্কা নেই বলে নির্বাচন কমিশন মনে করে। গণভোট এবং তফসিল মানে আরও অল্প কিছুদিনের মধ্যে আমাদের ঘোষণা করতে হবে। একটু দিন তারিখ যদি বলতেন, কবে তফসিল ঘোষণা করা হবে? তফসিল ঘোষণার দিন তারিখ এখনও আমাদের চূড়ান্ত হয়নি। আপনারা জানেন যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিটাই শুরু করেছিলাম। তা আমাদের এর মধ্যে গণভোটের যে বিষয়টি আসার কারণে, যেহেতু একই সময়ে হবে, আমাদের আইন বিধি কিছুটা সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে। এতে করে হয়তো ৩-৪ দিন সময় লাগবে। তো যার কারণে আমরা হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করব এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে যদি দেখা গেছে গণভোট 3টি হয়েছে, সেই 3টি গণভোট জাতীয় নির্বাচনের দিনে হয়নি। আপনার নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, জাতীয় সংসদ নির্বাচন, সারা বছর প্রস্তুতি নিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের, গণভোট আয়োজন করতে হবে। সক্ষমতা আছে ইসির? নির্বাচন কমিশনের সক্ষমতা অবশ্যই আছে এবং গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হওয়ার যে প্রস্তুতি এবং যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে বা ছিল, সেগুলো আমরা বাই দিস টাইম ওভারকাম করতে পারবো এবং আমাদের সক্ষমতা রয়েছে, এটি আমরা নিশ্চিত। চ্যালেঞ্জগুলো কি কি? মানে একই দিনে গণভোট। চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল আপনার একটা হলো, বড় সময় হলো সময় বলতে আপনার যেই গণভোট রিলেটেড যেই আইন বিধি, সেই বিষয়গুলো চূড়ান্তকরণ। পাশাপাশি আমাদের গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হলে পরে কতটুকু সময় লাগবে পার ভোটার, সেই বিষয়টি একটু হিসাব করা। তো সব কিছু মিলে আমরা দেখেছি হয়তোবা আমাদের এই যে নির্বাচনের সময় 8টা থেকে 4টা, এটাকে হয়তোবা আমরা একটু বাড়িয়ে নিব। আর গণসচেতনতা এবং প্রচারণাটা এমনভাবে করব যাতে ভোটাররা খুব ইফিশিয়েন্টলি এবং তাড়াতাড়ি ভোটটা দিতে পারে। সম্ভব হলে আমরা বুথের সংখ্যাও ক্ষেত্র বিশেষে নিবন্ধনের সংখ্যার উপর বেসিস করে বাড়ানোর পরিকল্পনা রেখেছি। ভোট কেন্দ্র বাড়বে কতটুকু, ভোট কক্ষ কতটুকু বাড়বে, আপনারা কি নির্ধারণ করছেন? এখন পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমরা যে সংখ্যাটা নির্ধারণ করেছি একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের সক্ষমতা আছে এবং কিছু সময় বাড়ালে পরে এই যে সময়টা আপনার কাভার হয়ে যাবে আমরা আশা করি। জাতীয় সংসদ নির্বাচনে দেখি যে ফলাফল ঘোষণা দেরিতে হয়, যেহেতু 300 আসনের নির্বাচন। এই গণভোটের কারণে সেই ফলাফল দিতে কি আরও দেরি হবে? যেহেতু দুটি ভোট একসাথে হচ্ছে,
প্রতিটি কাজই তো আপনার কি বলে যে আমরা মানুষের হাতেই করব, ম্যানুয়ালি করব। তো সেখানে আমরা সর্বোচ্চ কি বলে যে দক্ষতার সাথে যাতে আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তারা এই কাজটি করেন, সেটির প্রশিক্ষণ আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি সঙ্গত কারণেই হয়তো বা একটু বিলম্ব হবে, তবে উল্লেখযোগ্য বিলম্ব হওয়ার সুযোগ নেই। গণভোটের কারণে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে কিনা? বরং প্রভাব পজিটিভলি পড়বে। কারণ হচ্ছে অতীতে যেই গণভোটগুলো হয়েছে সেখানে ভোটারদের উপস্থিতিটা একটু কম ছিল। জাতীয় সংসদ নির্বাচনের কারণে রাজনৈতিক দল ভোটারদেরকে যেভাবে উদ্বুদ্ধ করবে, ভোটাররা যখন সেন্টারে যাবে, এটি শুধুমাত্র গণভোট হলে পরে যা যেত এর চেয়ে বেশি হওয়াটাই স্বাভাবিক। এবং মাঠ পর্যায়ে আমরা খোঁজখবর নিয়ে যা দেখেছি যে একটা উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন হবে, পাশাপাশি গণভোটটাও হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আমরা দেখি দীর্ঘ লাইন দেখি অনেক সময়, এখন এই গণভোট একই সঙ্গে হবে, সেক্ষেত্রে লাইন অর্থাৎ ভোটারদের লাইন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে কিনা? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যেহেতু দুটি ব্যালটে ভোট দিতে হবে, সেখানে একজন ভোটারের সময় একটু বেশি লাগবে। সেই সময়টা বেশি লাগার কারণে আপনার ভোট দিতে যে বিলম্বটা, সেটার কারণে অপেক্ষমান যে লাইনটা, এটা কিছুটা লম্বা হবে। তবে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটি দেখেছি, সকালের দিকে ভোটারের সংখ্যা খুব বেশি থাকে, আবার থাকে বিকালের দিকে। তো এই যে মধ্যের সময় আপনার 10টা বা 11টা থেকে আপনার 2টা পর্যন্ত, এই সময়টা ভোটারদের উপস্থিতি কম থাকে। সেই কম সময়টাতে যাতে টার্ন আউটটা বেশি হয়, সেইভাবে আমরা চেষ্টা করব প্রচারণা চালানোর জন্য, যাতে ভোট সেন্টার কি বলে যে ভোটারবিহীন যাতে সময়টা না থাকে, এবং ভোটাররা যাতে সময়ের প্রতি কি বলে যে গুরুত্ব দেন, এবং সেইভাবে আমরা প্রচারের ব্যবস্থা করব। এবং রাজনৈতিক দল এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারাও তাদের প্রয়োজনে এই প্রচারটা করবে আমাদের মনে হয়। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত আপনারা বা নির্বাচন কমিশন কোনো ভোট আয়োজন করেনি। সেক্ষেত্রে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, আবার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ, এত বড় দায়িত্ব, চ্যালেঞ্জ, সেই সক্ষমতা আছে বলছেন। আসলে কি সক্ষমতা আছে আপনাদের? নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আপনাদের অন্তত সন্দেহ থাকা উচিত না। কারণ হচ্ছে আমরা নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই, কিন্তু যখনই যেই নির্বাচন কমিশন এসছে, তারা কিন্তু কমিশনার হিসাবে নির্বাচন করে অভিজ্ঞতা নিয়ে কেউ আসেনি। সুতরাং আমাদের পুরা কমিশনটাই একটা পূর্ণাঙ্গ কমিশন মনে করতে পারেন, এবং নির্বাচনের জন্য সামান্যতম তাদের অনভিজ্ঞতা আছে এটি বলা যাবে না। কয়েকদিন পর তফসিল ঘোষণা করা হবে, এখনও অনেক জায়গায় আমরা মব দেখি। আদৌ কি নির্বাচনের পরিবেশ আছে কিনা বা পরিবেশ তৈরি হবে কিনা? আমরা বিভিন্ন অঞ্চলে ওয়ার্কশপ করেছি, তাদের সাথে বসছি, কথাবার্তা বলেছি, পাবলিকের সাথে কথা বলেছি, বিভিন্ন কমিউনিটির সাথে আমরা যোগাযোগ করেছি। তো একটা জিনিস খুব ভালো লেগেছে, সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। এবং এই যে ভোটারদের যে আকাঙ্ক্ষা ভোট দেওয়ার, তা আমি তো মনে করি এই ভোট দেওয়ার আকাঙ্ক্ষাকে কোনো পক্ষ কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে এটি পারবে না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ তাদের 1 লক্ষের উপরে তাদের সদস্যদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে। সেই প্রশিক্ষণগুলো তো আমি দেখেছি যে চমৎকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আমাদের সম্ভাব্য
অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, যারা প্রশিক্ষকের ভূমিকা নেবেন, তাদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমরা খুব আত্মবিশ্বাসী যে সত্যি সত্যি একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্র। সম্প্রতি একটি সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে যে ৬৭% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, প্রায় ২৮,০০০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় পরিকল্পনা কি আছে আপনাদের এইসব ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে? ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে আমাদের ডেপ্লয়মেন্টটা একটু স্পেশালি আমরা নিব, প্লাস আমাদের স্ট্রাইকিং ফোর্সের নজর ওগুলোর দিকে থাকবে। তারপরে আমাদের যে পর্যবেক্ষক টিম থাকবে তারাও এটির প্রতি খুব নজরদারিতে রাখবে। এবং প্রাসঙ্গিকভাবে আমি বলে রাখি যে এবারের আরপিও আচরণবিধি কিন্তু আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি। যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় তাহলে শুধু কেন্দ্র নয়, একটা আসনে আমরা বাতিল করার ক্ষমতা রাখি নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার। সুতরাং আমাদের নির্বাচন কমিশনের ধারণা যে কোনো পক্ষই এই ঝুঁকিতে যাবে না যে তার আসনটা বাতিল হয়ে যাক। সেই দিক থেকে আমরা প্রচারণা ওইভাবে করব যে যদি অনাকাঙ্ক্ষিত এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা নির্বাচন যে আসনের যে নির্বাচন সেটি বাতিল করতে বাধ্য হব। সহিংসতার কোনো শঙ্কা আছে কি না ভোটের সময়? দেখেন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই কম বেশি সহিংসতা ছিল, এটি অস্বীকার করার জন্যে। তবে সহিংসতা যে জিনিসটি কাউকে বলে কয়ে করে না। তবে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে এগোচ্ছি এবং বিভিন্ন এজেন্সির রিপোর্ট নিচ্ছি, পাবলিকের সাথে যোগাযোগ রাখছি, ভোটারদের সাথে কথা বলছি। যেখানে যে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সেটি আগেভাগেই আমরা সলভ করার পরিকল্পনা নিয়ে রেখেছি। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারছে না এটা অনেকটা নিশ্চিত, কিন্তু তাদের সমর্থক আছে। আওয়ামী লীগ যদি ভোটে অংশ না নেয় সেক্ষেত্রে ভোটটিকে অংশগ্রহণমূলক বলা যাবে কি না? কোনো একটা দলের সমর্থক তারা কি সিদ্ধান্ত নেবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এরপরে যে প্রশ্নটি করেছেন সেটি মনে হয় পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে সেটি সুযোগ হবে না। কারণ হচ্ছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পূর্ব থেকেই প্রস্তুতি রাখছেন, সর্বোচ্চ সতর্ক থাকছেন যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে একটা ভোট কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়। সুতরাং আমরা এই জিনিসগুলো মাথায় রেখেই আমরা কাজ করছি। ঘোষণা যদি তারা দেয় যে আওয়ামী লীগ ভোট বানচাল করবে সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি, এটা ভেবেছেন কিনা? ভোট যাতে বানচাল না করতে পারে শুধু কোনো পলিটিক্যাল পার্টির দিক থেকে না, যে কোনো দিক থেকে যদি ভোট কেন্দ্র বানচাল করার কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসে অবশ্যই তারা আইনের আওতায় শাস্তির সম্মুখীন হবেন। এবং কঠিনভাবে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে সেটি ভোট গ্রহণকারী কর্মকর্তা হোক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই হোক বা যে কেউ হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি বোঝে? নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন বলতে এটি বুঝে এবং সবাই বুঝেন। এটি ধরেন যদি আমার ভোটারদের অংশগ্রহণ যদি একটা সন্তোষজনক পার্সেন্টেজ হয়, তো অন্যান্য অতীতে যেই ভোটগুলো হয়েছে সেই ভোটগুলোর পরিসংখ্যান তো আমাদের কাছে আছে। স্বাভাবিকভাবে যেই পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজটা যদি ফুলফিল হয় তাহলে ধরে নেবেন যে এটা অংশগ্রহণমূলক। কত শতাংশ ভোট পড়লে বলবেন অংশগ্রহণমূলক নির্বাচন? আমার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সটা আমি আপনাকে বলতে পারবো না, তবে নর্মালি বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে আপনার 50 থেকে 60% ভোটারদের টার্ন আউট হয়। এবার আমরা আশা করছি এটি হবে এই কারণে যেমন পোস্টাল ব্যালটের যে প্রভিশনটা সেটা তো আগে
থাকা সত্ত্বেও খুব কার্যকর ছিল না। এবার তো পোস্টাল ব্যালটের যে আগ্রহ উদ্দীপনা দেখছি যে সেখানে একটা ভালো টার্ন আউট হবে। তারপরে যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন তারাও প্রায় 15 লক্ষের কাছাকাছি। তো সেই ভোটারগুলো ভোট দিবে আমরা আশা রাখছি। তারপরে আপনার ধরেন কয়েদি আসামি যারা, তারাও ভোটে অংশগ্রহণ করবেন। মোটামুটিভাবে আমরা প্রচারণা এমনভাবে চালাচ্ছি যাতে প্রতিটি নাগরিক তার নাগরিক অধিকার ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে। সেই ক্ষেত্রে আমি মনে করি আগে যারা ভোট দিতে অনাগ্রহী ছিলেন এবার তারা আগ্রহী হয়ে ভোট দিবেন এবং কি বলে যে ভোটের যে পার্সেন্টেজটা এটি উল্লেখযোগ্য সংখ্যক বৃদ্ধি পাবে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের শরিক বেশ কয়েকটি দল সংলাপে এখনও ডাক পেল না। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের শরিক যারা আছে নিবন্ধিত, তারা ভোটে অংশ নিতে পারবে? দেখেন, কিছু কিছু দল রয়েছে যাদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে, যা আপনি বলতেই পারবেন না যে এটার সভাপতিকে, সেক্রেটারিকে বা এটি কার নেতৃত্বে চলছে। সেখানে দেখা যায় যে কোনো পার্টিকুলার কাউকে আপনার ডাকা এটি একটা জটিল অবস্থা। সেই প্রশ্নে কিছু কিছু পার্টিকে ডাকা সম্ভব হচ্ছে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, একই পার্টির দুইটা পক্ষ দাবি করতেছে, দুই পক্ষ এসে হাজির। তো সেখানে এই কি বলে যে অস্বাভাবিক পরিস্থিতিটার যাতে উদ্ভব না হয়, নির্বাচন কমিশন এই ইলেকশনের পূর্ববর্তী সময় এগুলো যাতে অ্যাভয়েড করা যায় সেই দিকে সতর্কতার সাথে এগোচ্ছে। জাতীয় পার্টি ভোটে অংশ নিতে পারবে? আপনি নিবন্ধিত যে কোনো দল নির্বাচনে অংশ নিতে তো কোনো বাধা নেই। পূর্ববর্তী যে নির্বাচন, বিশেষ করে পূর্বে যে 3টি সংসদ নির্বাচন আমরা দেখেছি, সেখানে ভোটের দায়িত্বে যারা থাকেন কিংবা ভোট গ্রহণ কর্মকর্তা যারা থাকেন তারাই অপরাধে জড়িয়ে পড়ে। যদি এবার সেই রকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা বা ঘটলে আপনারা কি করবেন? দেখেন, আমরা ওই যে মাঠ পর্যায়ে গিয়েছি এবং আমাদের ক্লিয়ার মেসেজ, কাউকে ছাড়া হবে না। নির্বাচন কমিশন ভোট গ্রহণকারী কর্মকর্তা, দ্যাট মিনস নির্বাচন কমিশনের উপর কোনো বদনাম আসুক এটা বরদাস্ত করবে না। তো সেজন্য যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন, রিটার্নিং অফিসার থাকবেন, তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এবং আমরা সিলেকশনের ক্ষেত্রেও খুব সতর্কতার সাথে তাদেরকে নির্বাচন করতেছি যাতে তারা ওই ধরনের কাজে লিপ্ত না হন এবং ওই ধরনের কাজ করার সাহস না পান। সেইভাবে আমরা তাদেরকে নির্বাচন করছি। আবারও ওই প্রশ্নে আসি যে পূর্ববর্তী যে 3 নির্বাচন, সেই নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে নিয়োগ না দেওয়ার ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে দাবি উঠেছিল। সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছি। বাস্তবতা হচ্ছে যে কেউ কেউ বাধ্য হয়ে ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছেন, কেউ কারোর ভূমিকা ছিল অতি উৎসাহ নিয়ে তারা কি বলে যে কাজ করেছেন। এটা নেতিবাচক অর্থে আমি বলছি। তো সেগুলো কিন্তু আমরা তাদের ওই যে কি বলে যে বিভিন্ন রিপোর্ট থেকে আমরা কি বলে যে অ্যাসেস করতে পারছি নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু তার দ্বারা কোনো অতি উৎসাহী হয়ে খারাপ কাজ করার কোনো ইয়ে ছিল না, চিন্তা ছিল না। এরকম যারা রয়েছে আসলে কি বলে যে যারা 3টি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে যদি আমরা বাদ দিই, সব ক্ষেত্রে হয়তো আমরা অনেক ক্ষেত্রে হয়তো বা আমাদের ওই যে কী বলে যে নির্বাচনী কর্মকর্তা পূরণ করাই একটু কঠিন হয়ে যাবে। তো সেই দিক বিবেচনায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে নিরপেক্ষ কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া। বিভিন্ন সময় দাবি উঠেছে যে ইসির যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেইটা। আপনি একটা ভালো প্রশ্ন করছেন, আমি আপনাকে উল্টা প্রশ্ন করব। যখন তফসিল ঘোষণা করা হবে তখন বাংলা প্রজাতন্ত্রের
যত কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই নির্বাচন কমিশনের কর্মকর্তা। তো ক্রাইটেরিয়া একটাই, যথোপযুক্ত বিবেচনায় আমরা রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে দায়িত্ব দিব। কে আমার কর্মকর্তা, কে আরেকজনের কর্মকর্তা, বিষয়টি তো শিডিউল টিকারের পরে আপনি ওইটা আলাদা করা যাবে না। নির্বাচন কমিশনকে সহায়তা প্রদানের জন্য সকল কর্মকর্তাই বাধ্য। শেষ প্রশ্ন করি, এইবারে নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে কিনা? নির্ভয় বলতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে, তো সেখানে ভয়ের তো কিছু দেখছি না। এখন আপনি যদি বলেন যে একটি লোক ঘর থেকে কেন্দ্র পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সে যদি ভয়ে ঘরে বসে থাকে, সেটি তো অবাস্তব। এখন কি এরকম ভীতু লোক কি আমার দেশে আছে? আমি তো মনে করি না। আর সেখানে নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তা বাহিনীগুলো যেইভাবে কাজ করেছে, যেই অবস্থায় ছিল এই দেশ, এখন তো আমরা প্রত্যেকটা নাগরিকই কি বলে যে নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছে, এবং ওই অবস্থাটা থেকে তো অনেক উত্তরণ ঘটেছে। তো সেই দিক থেকে আমরা মাঠ পর্যায়ের বিভিন্ন জায়গায় গিয়ে যেটি দেখেছি যে তাদের একই কথা, যে কিছুদিন আগে যেটা ছিল এটি অনেকটা উন্নত হয়েছে এবং মানুষের মধ্যে শঙ্কা ভয় অনেকটা কেটে গেছে। সুতরাং মানুষের ভয়ের কোনো কারণ নাই, নিরাপত্তাহীন ভাবারও কোনো কারণ নেই। অনেক ব্যস্ত সময় পার করছেন, এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে সকল ভোটারদের প্রতি আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনার নাগরিক অধিকার প্রয়োগ করুন, দেশের গণতান্ত্রিক পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করুন, দেশকে একটা উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করুন। ধন্যবাদ আপনাকে।